আমি যখন আমার ডাক্তারি পেশা শুরু করি সেটা কিন্তু স্বাধীনতার প্রায় ওই সময়ই। আমি যদি মায়ের স্বাস্থ্য নিয়ে কথা বলছি আজকে আমাদেরও অনেক অভাব ছিল। কিন্তু এই ৫৩ বছরে আমরা কিন্তু এই মাতৃমৃত্যুকে অনেক নিরাপদ করে ফেলেছি, মাতৃমৃত্যুকে অনেক কমিয়ে নিয়ে আসছি। এখন প্রায় ১৭০টা মা মারা যান প্রতি ১ লাখ শিশু জন্ম দিতে গিয়ে, এবং আমরা যদি দিন হিসাবে চিন্তা করি তাহলে ৪ থেকে ৫ জন ১৪ জন মা একদিনে মারা যান, সেটা অনেক অংশে কমে আসছে। তো এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে নিরাপদ মাতৃত্ব বলতে আমরা কি বুঝছি, এবং নিরাপদ মাতৃত্বকে আমরা কিভাবে নিরাপদ করতে পারি, আরও নিরাপদ করতে পারি, এবং এই যে মাকে যেন শিশুর সন্তানকে জন্ম দিতে গিয়ে তাকে জীবন দিতে যেন না হয়, আমরা এইটাকে কিভাবে এই ব্যাপারে আলোচনা করা, এবং মাতৃমৃত্যুটাকে আরও কিভাবে কমিয়ে নিয়ে আসবো, মায়ের জন্য কিভাবে এই গর্ভর যে সেবাটা দরকার, গর্ভের সময় সেবাটা দরকার, বা উনি যে সময়টা সন্তান সম্ভব কি কি ধরনের সেবা দরকার, সেই ব্যাপারে আমরা একটু আজকে আলোচনা করতে চাই। ডাক্তারদের আমাদের কিছু অ্যাডভাইস থাকে যে আপনি কিভাবে তাহলে এখন থেকে আপনি চলবেন, বা আপনার কিভাবে পরীক্ষাটা করতে হবে, কি নিয়মে পরীক্ষা করতে হবে। তো আমরা যেটা ডাক্তারি পড়ার সময় শিখেছি, এবং প্রায় প্রতিটা কেন্দ্র, প্রতিটা ডাক্তার একইভাবে এটাকে ব্যবস্থা করে থাকেন, সেটা হলো আমাদের এই গর্ভের সময়কালটাতে চারটা সেবা নিতে হবে। হ্যাঁ, সেটা গর্ভবতীর জন্য আমরা বলে থাকি, বা যে মা সন্তান সম্ভব তার জন্য 4টা সেবা নিতে হবে। প্রথম সেবাটা উনি 16 সপ্তাহ, মাসিক বন্ধ হওয়ার 16 সপ্তাহ মানে 4 মাস আমরা বলে থাকি। তো 4 মাসে পড়লে তখন উনি ডাক্তারের কাছে যাবেন, বা যে সেবা কেন্দ্র আছে সেখানে গিয়ে উনি পরীক্ষা করাবেন। তো আপনি প্রশ্ন করতে পারেন যে পরীক্ষা কেন করবেন। এখানে দুটো মানুষ, একটা হচ্ছে মা, একটা হচ্ছে তার জরায়ুর মধ্যে যে শিশুটা আছে সেই শিশুটা, দুইটাই ঠিক মতো সুস্থ আছে কিনা এইটা আমাদের জানাটা বিশেষ দরকার। তো আমরা যখন প্রথম 16 সপ্তাহে যে ভিজিটটা করি, আমি আগে বলে নিই যে 4টা, একটা 16 সপ্তাহ, একটা 24 সপ্তাহ তার 2 মাস পরে, আরেকটা হলো 32 সপ্তাহ তারও 2 মাস পরে, আর শেষটা যেটা হবে সেটা তার 1 মাস পরে, 36 সপ্তাহে। তাহলে 16 সপ্তাহে আমরা কি কি পরীক্ষা করব, এটা আমাদের জানা দরকার, একটা মায়ের জানা দরকার। সেটা হলো যে প্রথমে যে জেনে নেওয়া যে না, গর্ভটা নিশ্চিত, হ্যাঁ গর্ভ ঠিক মতোই আছে, এবং গর্ভটা জরায়ুর মধ্যেই আছে, এবং বাচ্চার নড়াচড়াটা আমরা 4 মাসের পর থেকে পেয়ে থাকি, নড়াচড়া করছে কিনা ঠিক মতো, এটা আমরা জানার চেষ্টা করি। আর তখন থেকে একটু মাকে চিন্তা করতে হবে, এবং যে প্রসব পরিকল্পনা, কোথায় বাচ্চাটা হবে, কি কি করতে হবে, কার মাধ্যমে। আমার এখানে একটা পার্সোনাল একটা আমার অ্যাডভাইস থাকবে প্রত্যেকটা মায়ের কাছে, এবং সেটা হলো যে আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন বা ক্লিনিকে যাবেন, তখন স্বামীকে সঙ্গে করে নিয়ে যাবেন, একলা যাবেন না। আমরা সাধারণত মনে করি কি ও বেটা ছেলে, পুরুষ, ওর থাকা লাগবে না, কিন্তু স্বামী এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যক্তি। আপনার পুরো প্রসবের সময়টা পর্যন্ত আপনার এটা একটা বিরাট একটা ব্যাপার। সুতরাং যতবারই ডাক্তারের কাছে যাবেন আপনার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে যাবেন, স্বামীকে সঙ্গে নিয়ে যাবেন। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সুতরাং প্রথমবারে আমরা কি জিনিস দেখবো, যে গর্ভটা নিশ্চিত করা, বাচ্চা ঠিক মতো আছে কিনা, ঠিক নড়াচড়া করছে কিনা, এবং ডাক্তারের সঙ্গে বসে আপনি প্রসব পরিকল্পনা করে নিলেন, যে এখন থেকে চিন্তা করতে হবে কোথায় ডেলিভারি হবে, কিভাবে হবে, এবং সেটার জন্য যে টাকা পয়সা জোগাড় করা প্রথম থেকেই পরিকল্পনার মধ্যে এটা চলে আসবে। কেন আপনি যখনই ডাক্তারখানাতে যাবেন বা কেন্দ্রে যাবেন, আপনার তো সেখানকার জন্য ভিজিট লাগবে, ফিস লাগবে, যদি ভর্তি হয়ে ডেলিভারি করাতে হয় তার জন্য টাকার প্রয়োজন। সেজন্য প্রথম থেকেই আমরা উপদেশ দিই যে প্রথম থেকেই আপনি টাকা জমানো শুরু করেন। আমাদের সরকারও এখন করছে, এবং আমি যখন সূর্যের হাসিতে ছিলাম তখন মায়ের ব্যাংক নামে আমরা একটা প্লাস্টিকের পয়সা রাখার একটা ব্যাংক আমরা মায়েদেরকে দিতাম, যে আপনি এখন থেকে পয়সা জমান, যাতে আপনার প্রসবের সময় এই পয়সাটা নিয়ে আপনি সেবাটা নিতে পারেন, ভালো সেবা নিতে পারেন, আপনাকে অনুন্নত জায়গায় যেতে হবে না, একটা উন্নত মানের আপনি সেবা নিতে পারবেন। এই সময় আরও যেটা করা হয় পরীক্ষার মধ্যে, যদি আমরা মায়ের পরীক্ষা চিন্তা করি তাহলে মায়ের ওজনটা বাড়ছে কিনা, তারপরে তার আমরা অনেক সময় রক্তশূন্যতায় ভুগি, তার রক্তশূন্যতা আছে কিনা, থাকলে পরে তার জন্য চিকিৎসা দেওয়া, তার জন্য ক্যাপসুল বা ট্যাবলেট দিয়ে দেওয়া। মায়ের যে উচ্চতাটা, আমরা একটা জানি যে মা যদি খাটো থাকেন তাহলে তার জরায়ুটা খাটো থাকে,
এবং জরায়ু ঘাটে থাকলে আমরা দেখি যে বাধাগ্রস্ত প্রসব হয়। বাচ্চাটা তো বড় হচ্ছে ঠিকই, কিন্তু তার পেলভিসটা যদি ছোট হয় তখন কিন্তু বাচ্চাটা বের হতে গিয়ে বাধাগ্রস্ত হয় এবং তাতে মায়ের ক্ষতি হয় এবং শিশু অনেক সময় মৃত্যু হয়, দেরি হয়ে যায়, সিজার করার দরকার হতে পারে। সেজন্য মাকে প্রথম থেকেই জানতে হবে যে তার যে উচ্চতাটা সেটা সঠিক কিনা, সেটার কোনো বাধা হবে কিনা সেই জিনিসটা জানা। আর পরীক্ষার মধ্যে আরেকটা হলো রক্তচাপটা। রক্তচাপের আমাদের বেস একটা থাকবে যে এই হলো আমার বেসিক রক্তচাপ। আমি যখন পরবর্তীতে আরও আমার প্রেগনেন্সির সময়টা বাড়বে তখন কিন্তু রক্তচাপ অনেকের বেড়ে থাকে, সুতরাং আমাদের এই রক্তচাপটা জানতে হবে। আমি এবার আরেকটু ক্লিয়ারলি বলতে চাই যে আমরা এই যে দ্বিতীয় ভিজিট যেটাকে বলছি 24 সপ্তাহ এবং তৃতীয় ভিজিট যেটা 32 সপ্তাহে, আপনার হয়তো প্রশ্ন হতে পারে যে এই ভিজিটগুলোতে কি পরীক্ষা করা হবে আমার। তো আমরা যেটা দেখে থাকি সাধারণত যে বাচ্চার স্পন্দন, টিকা দেওয়ার ব্যবস্থা শুরু করা এবং অন্যান্য যদি কোনো প্রতিষেধক ব্যবস্থা নিতে হয় সেটা দেওয়া। যদি যদি এনিমিয়া থাকে তাহলে সেই এনিমিয়ার জন্য তাকে যে প্রেসক্রিপশন দেওয়া সেই প্রেসক্রিপশনটা ঠিক মতো দেওয়া। তো এটা দ্বিতীয় ভিজিট, যেটা 24 সপ্তাহের ভিজিট, এবং যেটা 32 সপ্তাহের ভিজিট, এই দুটো ভিজিটেই এই জিনিসগুলো করা হয়। আমরা এখন যেটা আলোচনা করতে পারি যে পরামর্শটা দেওয়া হয় বা প্রস্তুতি নেওয়া হয়, যেমন আমরা যখন ক্লিনিক্যাল সেবা আমরা দিতাম, আমি যখন সূর্যেরহাটিতে ছিলাম তখন আমরা এরকম একটা কার্ড করেছিলাম, যে কার্ড ছিল, নাম ছিল জন্ম পরিকল্পনা কার্ড। হ্যাঁ, এরকম জন্ম পরিকল্পনা কার্ড। জন্ম পরিকল্পনা কার্ডের মধ্যে তাহলে কি কি জিনিস থাকলো যেটা কিনা আপনার জন্য এই পরিকল্পনা কাজের জন্য সুবিধা হবে। পরিকল্পনা প্রথমটা হলো যে এই প্রসবকালীন যে খরচগুলো তার জন্য আপনার সঞ্চয় আছে কিনা বা আপনি সঞ্চয় শুরু করবেন কিনা। এটার বলার এই জন্য কারণ থাকে যে বাড়িতে যখন মায়ের এই প্রসবের জন্য খরচ না থাকে হাতে, তখন তারা অনভিজ্ঞ দায় ডেকে তাদেরকে দিয়ে ডেলিভারি করায়, এবং সেই ডেলিভারির যে খারাপ দিকটা সেটা হলো যে মায়ের কষ্ট হয়, যেহেতু তারা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নয়। শিশু অনেক সময় দেখা যাচ্ছে যে মরা শিশু হচ্ছে টানা হিচড়ার জন্য, যার জন্য আপনাকে টাকা সঞ্চয় করে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির হাতে ডেলিভারি করাতে হবে। এই জন্য এটা ভীষণ দরকার হয়, এবং এটা আমার সাজেশন থাকবে যেটা আপনি গর্ভের প্রথম থেকেই এটা এই পরিকল্পনাটা আনেন। আরেকটা জিনিস আমরা দেখে থাকি যে আপনি যখন পেইন উঠলো, লেবার পেইন উঠলো, তখন আপনি কিভাবে হাসপাতালে যাবেন বা যে ক্লিনিকে আপনি ব্যবস্থা করেছেন সেই ক্লিনিকে কিভাবে যাবেন। আপনি কি অ্যাম্বুলেন্সে যাবেন, নাকি আপনি ঠেলাগাড়িতে যাবেন, নাকি আপনি বেবিতে এই পরিকল্পনাটাও আগের থেকে করে রাখতে হবে। আপনার বাড়ির আশেপাশে বা পরিচিত যদি কোনো যানবাহন প্রতিষ্ঠান থাকে বা মানুষ থাকে বা নিজের পরিচিত কেউ থাকে, তাকে আগের থেকে বলে রাখবেন যে আমার লেবার পেন উঠলে, আমার ব্যথা উঠলে আমি কিন্তু আপনাকে ডাকবো। তার ফোন নাম্বার আপনাকে রাখতে হবে, কেন ওই সময় হঠাৎ করে মানুষ পাওয়া যায়, হঠাৎ মাঝরাতের ব্যথা উঠলো, তখন আপনি কোথায় পাবেন। সুতরাং এই প্রস্তুতিগুলো এবং এই পরিকল্পনাগুলো ভীষণভাবে দরকার। আরেকটা দরকার হয়, আমরা জানি যে আমাদের হেমোরেজ হয়ে বা অতিরিক্ত রক্তস্রাব হয়ে অনেক মা মারা যান। প্রায় 30% মায়ের মৃত্যুর কারণই হচ্ছে ব্লিডিং হওয়া। আপনার যদি হঠাৎ করে ব্লিডিং দেখা দেয় তাহলে ব্লাড ডোনেট করবে কে, আপনি ডোনার কোথায় চট করে খুঁজে পাবেন। সেই জন্য আমরা যেটা সাজেস্ট করি যে আপনি গর্ভকালীন এই যে সেবার সময়গুলোতেই আপনার পরিবারের বা বন্ধু বান্ধবের একজন দুজনকে আপনি রেডি করে রাখবেন, শনাক্ত করে রাখবেন, এবং আপনার ব্লাডের সঙ্গে ম্যাচ করে, তার ব্লাড ম্যাচ করে সে শনাক্ত হয়ে থাকবে যে প্রয়োজনে আমি এই ব্যক্তিকে কাছ থেকে আমি ব্লাড ডোনেশন নিব। এগুলো সাধারণত বলা হয় না, কিন্তু এগুলো খুবই দরকার। মায়ের এই নিরাপদ প্রসব এবং নিরাপদ মাতৃত্বের জন্য ভীষণভাবে দরকার। আর আরেকটা হলো যে আপনি ক্লিনিকে যদি না যেতে পারেন, হঠাৎ করে আপনার বাড়িতেই কাউকে ডাকতে হলো, সেখানেও আপনার কোন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি আপনার নাগালের মধ্যে আছে যাকে আপনি হঠাৎ করে ডাকতে পারবেন, যে চলে আসতে পারবে আপনার কাছে, সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির ফোন নাম্বার, এগুলো আপনার কাছে থাকতে হবে। এটা খুবই খুবই দরকারি একটা ব্যাপার আছে। যেমন আমাদের দেশে সব জায়গায় তো শহর নয়, সব জায়গাতেই অনেক কিছু, অনেকে আছে নদীর ওপারে থাকেন, অনেকে আছে নৌকায় করে আসতে হবে বা লঞ্চে করে আসতে হবে। তো এইসব জায়গাতেই কিন্তু মায়ের কমপ্লিকেশন বেশি হয়, মাতৃমৃত্যু বেশি হয়। সেই জন্য আগের থেকে এই প্রসব পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে, একেবারে রেডি থাকতে হবে। এবং এইটা আমাদের আমরা যখন জন্ম পরিকল্পনা করি, এই পরিকল্পনার এটা একটা বিরাট অংশ। এই জিনিসটা সবারই খেয়াল রাখা দরকার।
আমরা সেবা দেওয়ার সময় আরেকটা জিনিস করতাম, সেটা আমি আমি যিনি সেবা নেবেন তাকেও বলছি এবং যিনি সেবা দেন তাকেও বলছি, সেটা হলো একটা মায়ের যখন অ্যান্টিনেটাল চেক আপের সময় হয়ে আসবে, আপনি হয়তো 4 দিন আগে বা 3 দিন আগে তাকে ফোন করে বললেন যে আগামী 5 তারিখে আপনার ডেট আছে, আপনি ওই ডেটে আমাদের এখানে আসবেন। তাকে রিমাইন্ডার দেওয়া যে আপনি এই ডেটে, আমরা কিন্তু বিদেশে যখন সেবার জন্য থেকেছি, যখন গেছি, তখন কিন্তু তারা ঠিকই ইমেলে হোক, হাতে মেসেজ দিয়ে হোক, ফোন করে হোক, তারা রিমাইন্ডার দিত যে তোমার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এত তারিখে, তুমি প্লিজ অন টাইম চলে আসো, এইভাবে চলে আসো, এইভাবে রেজিস্টার করো। এই যে রিমাইন্ডারটা আমার সূর্যের হাসির অভিজ্ঞতা থেকে দেখেছি যে ভীষণ কাজে লাগে, এবং একটা মাকে যখন ফোন করে বলা হয় তখন সে ভীষণ খুশি হয় এবং সে ঠিক সময় মতো আসে, তার অ্যান্টিনেটাল চেক আপটা মিস হয় না। এটা একটা বিরাট বড় একটা ব্যাপার। আর চতুর্থ যে ভিজিটটা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা এখনও দেখছি বিভিন্ন সমীক্ষায় যে আমাদের সব মা এই 4টা ভিজিট নিতে আসেন না। কেউ শেষেরটাতেই আসেন, কেউ হয়তো শেষের একটা আগে আসলেন, যখন তার জটিলতা দেখা দিচ্ছে তখন উনি আসেন। কিন্তু এই অ্যান্টিনেটাল চেক আপের উদ্দেশ্যই হলো যেন জটিলতা হওয়ার আগেই আপনি ডিটেক্টেড হন এবং আপনার সেবা হয়, আপনাকে বেশি জটিল অবস্থায় যেন যেতে না হয়, যেখান থেকে আর ফিরে আসা যাবে না। অনেক সময় আপনারা শুনেছেন যে এক্লাম্পসিয়া হয় বা খিঁচুনি হয়। খিঁচুনিটা হওয়ার আগেই আমরা জানতে পারি যে যদি ব্লাড প্রেশার বেশি থাকে, যদি পায়ে পানি আসে, অনেকে মনে করে ও প্রেগনেন্ট হলে, গর্ভবতী হলে বা সন্তান সম্ভব হলে পা এমনিতেই ফোলে। এমনিতে ফোলে না, এটা একটা জটিলতার অংশ। সুতরাং এই জটিলতাটা যেন না হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তার জন্য ব্যবস্থা করতে হবে, এবং এই দুটো যদি ব্যবস্থা না করা হয়, দেখা যাবে যখন লেবার পেন আসছে তখন তার খিঁচুনি আসছে। খিঁচুনি হলে কি হচ্ছে? খিঁচুনি হলে শিশুর পেটের মধ্যে মৃত্যুর সম্ভাবনা থাকে, আর মায়ের তো থাকেই। সুতরাং ডেলিভারি তখন একটা ডেঞ্জারাস একটা ব্যাপার হয়ে যায়। সুতরাং এই যে প্রি এক্লাম্পটিক টক্সিমিয়া বা এক্লাম্পসিয়ার থেকে আমরা মাকে দূরে সরিয়ে রাখতে চাই, এবং এই জন্যই আমাদের এই যে গর্ভবতীর যে অ্যান্টিনেটাল চেক আপ যেটাকে আমরা বলি, মানে গর্ভের আগের যে 4টা চেক আপ একেবারেই ম্যান্ডেটরি। এই 4টাকে আমাদের খুব নিষ্ঠার সঙ্গে সময় করে যে আমাদের এটা করিয়ে নিতে হবে, যাতে আমাদের মাতৃত্বটা নিরাপদ হয় এবং ডেলিভারিটা যেন সুন্দরভাবে হয়, এবং একটা মা যেন তার সুস্থ শিশু নিয়ে সে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারে বা সেবা জায়গা থেকে বাড়িতে আসতে পারে।